এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি এবং রায়দুল ইসলাম শুভ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী হায়দার আলী। শুরুতেই যাব আব্দুল্লাহ শাফির কাছে। এখন এইখানকার সর্বশেষ পরিস্থিতি হচ্ছে দুটি অ্যাম্বুলেন্স এসেছে। কিছুক্ষণ আগে আমরা যেটি জানিয়েছিলাম যে এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সেই 9 জনের মরদেহ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স এসেছে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের বক্তব্য হচ্ছে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি, পুরোপুরি নিয়ন্ত্রণ আনা যায়নি। যে দাহ্য পদার্থগুলো যেগুলো আছে সেগুলো এখনও ফ্লেম করছে, এখনও জ্বলছে। সেগুলো কিভাবে আসলে নিয়ন্ত্রণে আনা যায় তার সব ধরনের চেষ্টা তারা চালাচ্ছেন এবং তারা সামরিক বাহিনীর যে সমস্ত খুব বিশেষজ্ঞ টিম যারা আছেন যে কেমিক্যালের উপর তাদেরকে নিয়ে এসেছেন এবং রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং সিস্টেম যন্ত্রপাতি তারা নিয়ে এসেছেন। রিমোট কন্ট্রোলিংয়ের মাধ্যমে তারা ঠিক এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং আমরা এখন পর্যন্ত যা দেখছি যে এইখানে সেনাবাহিনী, তারপর বিজিবি, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কারণ এই যে প্রাণহানির ঘটনার খবর শোনার পরে আশেপাশে এই এলাকার আশেপাশের স্বজনরা কিন্তু এসে ভিড় করছেন। আমরা আছি ঘটনাস্থল থেকে প্রায় 100 মিটার দূরে। 100 মিটার দূরে আমরা ঠিক অবস্থান করছি এখানে এবং সেনাবাহিনীর চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বেশ কয়েকটি বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এসেছে, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স এসেছে সেনাবাহিনীর এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসাররা এসেছেন। তারা এসে পরিস্থিতিটাকে একেবারে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন এবং এই পাশ দিয়ে আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যে ওইখানে ফ্লেম যেটি আছে সেটি কিন্তু এখনো উঠছে। এবং এইখানে পানির ব্যবহার এখন কম করছে, যতদূর দেখা যাচ্ছে যে রিমোট ফায়ার ফাইটিংয়ের মাধ্যমে এই ভিতরের আগুন, কেমিক্যালের আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে করা হচ্ছে। এবং এইখানে কিছুক্ষণ আগে তাজুল ইসলাম যে অপারেশনস ডিরেক্টর ফায়ার সার্ভিস আমাদেরকে ব্রিফিং করেছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে অবস্থার ভয়াবহতা কতটা এখন পর্যন্ত আসলে এইখানে যারা আমরা বাহিরে আছি, ভিতরে প্রবেশ করিনি, তারা আজ করতে পারছে না। তিনি বলছেন যে ঘটনার ভয়াবহতা এইরকম হতে পারে যে কোনো পরিস্থিতির জন্য আমাদের সবাইকে আসলে প্রস্তুত থাকতে হবে। কারণ এইখানে 7-8 ধরনের কেমিক্যাল রয়েছে। টঙ্গীতে যেই ধরনের বিস্ফোরণ হয়েছিল তারা বুঝতে না পারার কারণে আসলে কী ধরনের কেমিক্যাল এখানে আছে সেই টঙ্গীর মতো ঘটনা একটা ইঙ্গিত তিনি দিয়েছে। তিনি বলছেন যে এইখানেও 7-8 ধরনের কেমিক্যাল আছেন, কিন্তু মালিক পক্ষের কারোর সঙ্গেই তারা যোগাযোগ করতে পারছে না, এখনো কেউ যোগাযোগ করে নাই। সেই কারণে তারা জানেন না যে কি কেমিক্যালগুলো আছেন। সাধারণত যেই কেমিক্যালগুলো আছেন সেই কেমিক্যালের উপর তো আমরা এইখানে সাধারণ মানুষ যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে কথা বলে যে বিষয়গুলো বুঝতে পেরেছি যে 11:30 নাগাদ এইখানে অগ্নিকাণ্ডের ঘটনা শুরু হয়। 12টা নাগাদ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে 5টি ইউনিট এসে যোগ দেয়, তারপর আরও 3টি ইউনিট এসে যোগ দেয়। 2টা নাগাদ আগুনের যে তীব্রতা সেটি কমে আসে এবং সেই জায়গায় তখন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছিল যে আগুন নিয়ন্ত্রণে, কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে যেটি জানিয়েছেন যে আগুনের তীব্রতা নেই, লাল যে লেলিহান শিখা সেটি নেই, কিন্তু এখনো কিছুক্ষণ পর সাদা ধোঁয়ার কুণ্ডলি কিন্তু উঠছে। আমরা সেটি উঠছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন সেই কারণে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা আছেন তারাও আসলে ভিতরে ঠিক এই মুহূর্তে প্রবেশ করছেন না। বাহির থেকেই তারা রিমোট কন্ট্রোলিংয়ের মাধ্যমে কিভাবে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা যায়, কারণ তারাও এক ধরনের
ভীতিকর পরিস্থিতির মধ্যে আছেন টঙ্গীর অভিজ্ঞতার কারণে। তারা বলছেন যে টঙ্গীতে আমরা আসলে বুঝতে না পারার কারণে এই একটা ক্যাজুয়ালিটির মতো ঘটনা ঘটেছে, কিন্তু এই জায়গায় যাতে এমন কোনো পরিস্থিতি তৈরি না হয় সেই কারণেই আসলে সব ধরনের প্রস্তুতি তারা নিচ্ছেন এবং এইখানকার যে যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি নিয়ে আসা হচ্ছে এবং উপর থেকে তারপর এরিয়াল ক্যামেরা, ড্রোন ক্যামেরার মাধ্যমে তারা ভিতরের পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। এইখানে হচ্ছে যারা এলাকাবাসী এবং পুলিশের, ফায়ার সার্ভিসের বক্তব্যের মধ্যে বেশ মিল রয়েছে, কারণ তারা যেটি বলছেন যে আগুনের সূত্রপাত হয়েছিল কেমিক্যাল গোডাউন থেকে এবং সেই জায়গা থেকে কেমিক্যাল গোডাউনের আগুনের যে প্রথম যে বিস্ফোরণটি হয় সেই না কোনো নিউজও পাইতেছে না যে কোন জায়গা আছে। মার্জিয়া সুলতানা জয়, মার্জিয়া সুলতানা আর জয় আর হচ্ছে সুলতানা। জি মার্জিয়া সুলতানা ওরা একসাথে কাজ করতো, একসাথেই কাজ করতো, দুই ভাই বোন। এবং ফায়ার সার্ভিস যে 9 জনের নিহতের কথা বলেছেন তারা হচ্ছে পাশের বিল্ডিং এর যে দুটি 5 তলা এবং 3 তলা এবং 2 তলার মধ্যে এই সমস্ত ইয়ারা রয়েছেন এবং এখানে স্বজন যারা আসছেন তাদের দেখে মনে হচ্ছে এইখানে যারা কাজ করতেন তাদের সবার বয়সী মোটামুটি 18-র নিচে, অর্থাৎ শিশু কাজ করতেন। আমরা আসলে বোঝার চেষ্টা করছি, কারণ এই ধরনের পরিস্থিতি মানে উদ্ধার তৎপরতার জন্য এখনকার যেভাবে আসছেন সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তারা, এর আগে কখনো এই রকম দেখা যায়নি। তো বোঝাই যাচ্ছে এখানকার গভীরতা আসলে কেমন, সামনের পরিস্থিতি। যেহেতু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে এবং আশেপাশের লোকজনকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন, যে অ্যাটলিস্ট এই ঘটনাস্থলের 300 গজের আশেপাশে যাতে কেউ না থাকে। তো এই ছিল এখানকার পরিস্থিতি। আমি এখন চলে যাচ্ছি রাইদুল শুভর সঙ্গে, তিনি আছেন স্বজনদের পরিস্থিতি জানানোর জন্য। আসলে মর্মান্তিক দুর্ঘটনার কথা বলতে গেলে যে স্বজনরা আছেন তারা কিন্তু এক প্রকার সবাই আসলে দুশ্চিন্তার মধ্যে দিয়ে, তাদের সন্তান, তাদের ছেলে মেয়ে, তাদের স্ত্রী, কারো হাজব্যান্ড, কারোই খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেকেই কিন্তু আসলে অভিযোগ করছেন যে তাদের ছেলেদেরকে বা তাদের স্ত্রীদেরকে বা তাদের সন্তানদেরকে তারা খুঁজে পাচ্ছেন না। বিশেষ করে তারা ছবি এবং তাদের ফটোকপি করা হচ্ছে যে এনআইডি কার্ড, সেগুলো আসলে সঙ্গে নিয়ে আসছেন। সকলেই একটি কথা বলছেন যে সকালে 11টার সময় আসলে সবাই ফোন করে বলেন যে এই আগুন লাগার ঘটনাটি, আগুন লেগেছে, আটকা পড়েছেন তারা। তার 20 মিনিট পর থেকে কিন্তু তাদের সকলেরই কিন্তু মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আচ্ছা, আমি একটু আপনার সাথে জানতে চাই, আপনার কে এখানে আটকা পড়েছে? আমার বাইক না বোনের ভুলা। কি হয়েছে, মানে আপনার খবর কি পেয়েছেন? আমি কোনো খবরই পাইতাছি না, আমরা কোনো খবরই না, সকাল 11টা থেকে। আচ্ছা, আপনি খালা, আপনার সাথে আমি কথা বলছি, আপনি বলছেন আপনার ছেলের কোনো সন্ধান পাচ্ছেন না। না। কখন কথা হয়েছিল, কি বলেছিল আপনার ছেলে? কথাই হয় না, ফোন দিয়ে রিসিভ করে না। 11টার সময় ফোন দিতে, ফোন রিসিভ করে না। আচ্ছা, ফোন বাজতেছে খালি। আচ্ছা, আমরা একজন সন্তানহারা মায়ের সাথে কথা বলছেন, তার ছেলেকে তিনি আসলে খুঁজে পাচ্ছেন না। সকালে 11টার কিছু সময় পরে হচ্ছে যে তিনি চেষ্টা করেছিলেন খবর লাগার পরে, কিন্তু তার ফোনটাতে আসলে যোগাযোগ করতে পারছেন না। এমন অসংখ্য আসলে মানুষের এখানে উপস্থিতি, উৎসুক জনতা আছে, তারা কিন্তু এই ঘটনা প্রায় দীর্ঘ সময় কিন্তু হয়ে গেছে আগুন লাগার ঘটনায়, এখন পর্যন্ত তাদের সন্ধান না পাওয়ায় মানে সকলেই আসলে দুশ্চিন্তার মধ্যে আছে যে তাদের স্বজনদের আসলে কি অবস্থা, তাদের শরীরের কি অবস্থায় আছে। যেহেতু রাসায়নিক কেমিক্যাল গোডাউন ছিল, আবার পোশাক এখানে কারখানা, সবাই আসলে কাজের উদ্দেশ্যে কিন্তু এসেছিলেন এখানে সকালবেলা। তাদের যেহেতু শিফট আওয়ার যেটা ছিল আর কি, সেই শিফট আওয়ারে কাজ করছিলেন, সেই জায়গা থেকে তারা এরপরে আসার পরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আসলে বলছেন তাদের কিন্তু সন্তানদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং তারা যেমনটা বলছেন যে এই ঘটনার যখন খবর পান তখন কিন্তু সকলে ছুটে এসেছেন এবং তারপরে এখন প্রায় বিকেল 5:30 কাছাকাছি, 5টা পেরিয়েছে, এখন পর্যন্ত 5টা ঘন্টা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত আগুনের একেবারে কিন্তু নিয়ন্ত্রণের যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু এখন ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন সহ যারা আছেন এখানে সবাই কাজ করছে। সবাই আসলে এই আগুন নিয়ন্ত্রণে এবং তাদের যারা এখানে নিখোঁজ আছে স্বজনরা, তাদের স্বজনদেরকে আসলে বারবার তথ্য প্রদান করছে এবং হচ্ছে যে আসলে বলা যাচ্ছে আসলে কি আপনারা কি কোনো খবর পেয়েছেন?
আপনার কে আছে? আমাদের বোন এনারা সিনের মেয়ে সবশেষ খবর কি পেয়েছেন? কেউ কিছু পাইনি, আমরা কোনো কিচ্ছু পাই নাই। এটা ফোন ছিল, ফোনও বন্ধ পাই, কিচ্ছু পাইনি আমরা। একজন ভাই এবং বাবা আসলে তারা কিন্তু তাদের বোনকে এবং তার মেয়েকে আর কোনো সন্ধান না পেয়ে কিন্তু আসলে কান্নায় ভেঙে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে এই মুহূর্তটাতে এতটা আবেগঘন, এতটা মর্মান্তিক একটা বিষয় দাঁড়িয়েছে যে আসলে এই পুরো আগুনের ঘটনায় কিন্তু তাদের স্বজনকে মানে না পাওয়ায় এক প্রকার কিন্তু পুরো এই মিরপুরের এলাকাটি কিন্তু আসলে একে আবেগঘন পর্যায়ে চলে এসেছে তাদের সন্তানদের বা তাদের স্বজনদের খোঁজ না পেয়ে। তো মিরপুরের এই তো আগুনের ঘটনা থেকে আমার কাছে সব শেষ ছিল। আমরা একটু ঢাকা মেডিকেলে যেতে চাই। অনেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন, তাদের সেখানকার কি অবস্থা সেটি জানতে আমাদের আরেক সহকর্মী আছে হায়দার আলী। হায়দার, মিরপুর শিয়ালবাড়ির এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। তারা এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটের অবজারভেশন রয়েছে। চিকিৎসকরা বলছেন যে 3 জনের মূলত শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 3 জনের মধ্যে একজনের শুধুমাত্র শরীরের 2% পুড়ে গেছে। আমরা কথা বলছিলাম তাদের স্বজনদের সাথে। এদের মধ্যে 3 জন হচ্ছে আল মামুন, তার শরীরে 2% পুড়ে গেছে, এবং বাকি 2 জন সোহেল সর্দার এবং সুরুদুজ্জামান। এরা 3 জনই সেই ভবনটির মূলত RN ফ্যাশনের কর্মচারী। তারা আগুন লাগার আগ মুহূর্তে সেখানে কাজে ছিলেন। বেলা 11:30টার দিকে যখন আগুন লাগে, এরপর একজন স্টাফ আর বলতেছিলেন যে আল মামুন তিনি 4র্থ তলায় ছিলেন। আগুন লাগার সময় একটি বিকট শব্দ হয় এবং প্রথমে তারা মনে করছেন যে হয়তো বা ভূমিকম্প হচ্ছে, কিন্তু পরবর্তীতে পাশের ভবন থেকে, যে ভবনটিতে মূলত এই আগুনের সূত্রপাত, সেখান থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ে এই তাদের ভবনটিতেও ছড়িয়ে পড়ে। এরপর মূলত এই গার্মেন্টস কর্মীরা সেখান থেকে বের হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করে। এক পর্যায়ে কয়েকজন স্টাফ সেখানকার 4র্থ তলা আটকে পড়ে। সেখান থেকে যখন তারা কিছুতে বের হতে পারছিল না, পরবর্তীতে পাশের অন্য একটি ভবন থেকে উদ্ধারকর্মীরা দেয়াল ভেঙে তাদেরকে সেখান থেকে বের করে এবং একে একে 3 জনকে বের করার পর তাদেরকে বার্ন ইনস্টিটিউট নিয়ে আসে। এখন পর্যন্ত তারা বার্ন ইনস্টিটিউটের অবজারভেশন রয়েছে। তবে চিকিৎসকরা বলছে যে তাদের শরীরে যেহেতু খুব বেশি দগ্ধ নেই, একজনের শরীরে সর্বোচ্চ 2% বার্ন, এছাড়া সবারই শ্বাসনালী পড়েছে, এজন্য তাদেরকে আশঙ্কা মুক্ত বলছেন। তবে তাদেরকে এখন অবজারভেশন রেখেছেন। পরবর্তীতে তাদের ভর্তি করা হবে নাকি ছেড়ে দেওয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে এতক্ষণ এই দগ্ধদের স্বজনদের সাথে যখন কথা বলছিলাম, তখন 2টি পরিবার এসেছিলেন। তারা দাবি করছিলেন যে তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছে। এদের মধ্যে একজনের নাম নূরে আলম, তিনি MR ফ্যাশন নামে এই গার্মেন্টসের কাজ করতেন। তার সাথে সকালবেলায় তার পরিবারের সদস্যদের কথা হয় এবং আগুন লাগার পর যখন তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যায়, এরপর থেকে তার কোনো সন্ধান পাচ্ছিলেন না, তার ফোনেও তারা যোগাযোগ করে পাচ্ছিলেন না। এরপর খালেদ হাসান সাব্বির নামের এক কর্মচারীর স্বজনরা এসেছিলেন, তাকেও তারা খুঁজে পাচ্ছে না, তার ফোন বন্ধ। তারা বলছিলেন যে তারা এই ঘটনার পর মিরপুর এলাকার বেশ কয়েকটি হাসপাতালে গিয়েছেন, সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়েছেন। সবশেষ তারা ঢাকা মেডিকেল থেকে বার্ন ইনস্টিটিউট এসেছেন। এখন পর্যন্ত তারা কোথাও তাদের স্বজনদের খুঁজে পাচ্ছেন না। তো তাদেরকে এখান থেকে চিকিৎসকরা বলছিলেন যে তাদেরকে এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটের অবজারভেশন রাখা হয়েছে। এই ঘটনায় আরও কিছু রোগী রয়েছে বলে আমরা জানতে পেরেছি, তবে তাদেরকে এখানে আনা হবে কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। তো এই পর্যন্ত এই মিরপুর শিয়ালবাড়ির ঘটনায় 3 জনকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। তো এই ছিল তাদের সবশেষ তথ্য এখান থেকে। জাহেদ, আপনি থাকুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী হায়দার আলী বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তিনি জানাচ্ছিলেন মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের খবরাখবর, এবং এর আগে মিরপুর থেকে এই অগ্নিকাণ্ডের সবশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রায়দুল শুভ এবং আব্দুল্লাহ শাফি।